পরীক্ষা বিশেষ ভালো হয়নি নবনীর। আর ভালো হবেই বা কিভাবে? গত কয়েকটা মাস যাবৎ সে তো বই ছুঁয়েও দেখেনি। শেষ দিকে কয়েকটা দিন দিব্য তাকে বারবার পড়ার কথা মনে করিয়ে দিয়েছিল বটে, কিন্তু পড়ার মতো ফুসরত বা মানসিক অবস্থা কোনোটাই সে পায়নি। যতটা সময় পেয়েছে সবটুকু জুড়ে শুধু দিয়ার সান্নিধ্য আর তার সাথে খুনসুটি। সত্যি বলতে নবনী নিজেও পড়তে বসা বিন্দুমাত্র ইচ্ছে ছিল না। ভার্সিটি মেইন গেটের কাছাকাছি আসতেই হুট করে থমকে দাঁড়ায় নবনী। গেটের একপাশে গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে স্যুট প্যান্ট পরিহিত দিব্য তালুকদার। চোখে তার কালো রঙের সানগ্লাস, এক হাতে পকেটে আর অন্য হাতে ফোন। চারপাশ দিয়ে এত এত ছেলে মেয়ে হেঁটে যাচ্ছে, অথচ সেই দিকে তার বিশেষ কোনো আগ্রহ নেই। সমস্ত মনোযোগ যেন ফোনের স্ক্রিনটায় নিবদ্ধ। নবনী ধীরে পায়ে এগিয়ে গিয়ে তার ঠিক সামনে দাঁড়াতে দিব্য মুখ তুলে তাকালো। সানগ্লাসের ওপর দিয়ে তার চোখ জোড়া নবনীর ওপর নিবদ্ধ করে বেশ উৎসাহের সাথে জিজ্ঞেস করলো, পরীক্ষা কেমন হলো? ঠিক এই প্রশ্নটা ভয়ই পাচ্ছিল নবনী। মনে মনে তীব্র অস্বস্তি নিয়ে মাথাতে একদম নিচু মৃদু স্বরে বলল, বিশেষ ভালো হয়নি। উত্তরটা শুনে দিব্য আবল তাবল করে একটা দীর্ঘশ্বাস ফেললো। নবনী দূর দূর বুকে ভাবছিল এখন বোধহয় দিব্য তার গম্ভীর গলায় লেকচার দেওয়া শুরু করবে। নবনী, তোমার কমন সেন্স আসলে কোথায়? পরীক্ষা ভালো হয়নি আবার তুমি এত বড় মুখ করে সেটা বলছো। কিন্তু নবনীর ধারণাকে ভুল প্রমাণিত করে তেমন কিছুই ঘটলো না। দিব্য বেশ সাবলীয় ভঙ্গিতে ফোনটা পকেটে রাখতে রাখতে শান্ত গলায় বলে, ইটস ওকে। এবার হয়নি তো কি হয়েছে, পরের বার নিশ্চয় ভালো হবে। চলো আমাদের বের হতে হবে। দিব্য এগিয়ে গিয়ে গাড়ির দরজা খুলে ধরতেই নবনীর ভেতরে বসার জন্য পা বাড়ালো, কিন্তু সিটের উপর চোখ পড়তে সে দেখলো সেখানে একটা প্যাকেট রাখা। ওপর থেকে দেখে বেশ আনন্দ করা যাচ্ছে ওটা ভেতরে কি থাকতে পারে। দিব্য আলতো করে প্যাকেটটা এক পাশে সরিয়ে নিয়ে বলল, সকাল থেকে তো একটা দানা পানিও পেটে পড়েনি তোমার। এই সময় খিদে পাওয়া স্বাভাবিক, তাই আসার পথে একটা সাথে করে নিয়ে এলাম। আর শোনো, বাড়িতে ফোন করে শুনলাম দিয়া নাকি মুখ ফুলিয়ে বসে আছে। মামা ছাড়া সে কিছু বুঝছে না। ওর এই মান অভিমান আর রাগ ভাঙাতেও তো আমাদের কয়েকটা ঘন্টা পার হয়ে যাবে। তাই বলছি ঝটপট এটা খেয়ে নাও, এখন শরীরে এনার্জি দরকার। নবনী সিটে বসতে দিব্য খাটের প্যাকেটটাও ওর কোলের ওপর তুলে দিল। এরপর নিজে ঘুরে এসে ড্রাইভিং সিটে বসে স্টার্ট দিল গাড়ি। নবনী কোলের ওপর বিরিয়ানির প্যাকেটটা হাতে নিয়ে ধরে চুপচাপ জানালার বাইরে তাকিয়ে বসে রইল। খিদেতে তার প্রচণ্ড লেগেছে, তার বলার অপেক্ষা রাখে না। তার উপর প্রিয় বিরিয়ানির সুবাস চারদিকে, কিন্তু কেমন জানি এক অদ্ভুত কারণে আজ খাবারটা মুখে তুলতে ইচ্ছে করছে না তার। বুকের ভেতরটা কেমন যেন ভারী হয়ে আসছে। চোখের কোণ বেয়ে এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়তে চাইছে। কেন তার এত কান্না পাচ্ছে? কোনো সঠিক উত্তর নবনী নিজে কাছেও নেয়। পরীক্ষার খারাপ হয়েছে বলে কি এই কান্না? না, তাও তো কোনো সম্ভব নয়। কারণ নবনী কখনো পড়াশোনা অতটা তুরুক বা ভালো স্টুডেন্ট ছিল না। গাড়ির গতি কিছুটা বাড়িয়ে দিয়ে দিব্য আর চোখে নবনীর দিকে তাকালো। ওর অমন স্তব্ধ হয়ে বসে থাকা দেখে মৃদু হেসে বলল, কি হলো, খাচ্ছ না কেন? তুমি নিশ্চিত খেতে পারো, আমি যথেষ্ট সাবধানে ড্রাইভ করছি, কোনো সমস্যা হবে না। বিরিয়ানি প্রথম লোকমা মুখে দিতে যেন ম্যাজিকের মতো কাজ হলো। কয়েক লোকমা খাওয়ার পর নবনী আশ্চর্যজনকভাবে লক্ষ্য করলো এতক্ষণ ধরে বুকের ভেতর দলা পাকিয়ে থাকা সেই কান্নাটা কেমন যেন এক নিমিষে উধাও হয়ে গেছে। সে চিবোতে চিবোতে আর চোখে স্টিয়ারিংয়ে হুইল রাখা দিব্যর হাত দুটো দিকে তাকালো। এরপর কিছুটা দ্বিধার সংকোচ কাটিয়ে মৃদুস্বরে জিজ্ঞেস করলো, আপনি কি দুপুরে খেয়েছেন? প্রশ্নটা করার পর মুহূর্তে মনে মনে বেশ বিব্রত বোধ করলো নবনী। দিব্যর মতো একজন ভীষণ ব্যস্ত আর নিয়ম নিয়মানুবর্তী মানুষ পক্ষে এত তাড়াতাড়ি খাওয়া দরকার সম্ভাবনা সাবধানত থাকে না বলেই চলে। দিব্য সামনের দিকে তাকিয়ে আলতো করে না বোধক মাথা নাড়ালো। নবনীর বুকে কেমন যেন করে উঠল। সে আর কোনো কিছু না ভেবে খানিকটা খাবার তুলে হাত বাড়িয়ে সরাসরি দিব্যর মুখের কাছে ধরলো। নবনী অবাক হয়ে আর চোখে নবনীর দিকে তাকালো। তার কপালে মৃদু বিস্ময়ের ভাস। কিছুটা অপ্রস্তুত গলায় বলল, হুট করে আমাকে দেওয়ার কি আছে? আমার তো বাড়ির দিকে যাচ্ছি, সেখানে গেলেই তো খেতে পারবো। আর তাছাড়া ওই প্যাকেটে তো একজনের মতোই খাবার এনেছি আমি। নবনী বলে, এই প্যাকেটে যা বিরিয়ানি আছে তাতে আমার মতো অন্তত 3টে পেট ভরে যাবে।
আর কথা বাড়াবেন না, হ্যাঁ করো তো জলদি ফাস্ট। আকম্পিত দিব্যর গম্ভীর মুখটা মৃদু হেসে ফুটে উঠল। এ আর আপত্তি না করে নবনী বাড়িয়ে দেওয়া লোকমা মুখ বাড়িয়ে আবলীয় আগ্রহ গ্রহণ করলো। নবনী এক দৃষ্টিতে তাকিয়ে রইল লোকটার মুখের প্রাণে। দিব্য হাসিটা সত্যি খুব সুন্দর, মায়াবী। সে যখনই এভাবে মন খুলে হাসে, নবনী কেবল পলকহীন চোখে তার দিকে তাকিয়ে থাকতে ইচ্ছে করে। মনে হয় পৃথিবীর সমস্ত ব্যস্ততা একপাশে সরিয়ে রেখে এই সুন্দর হাসি আলতোতে কাটিয়ে দেওয়া যায় হাজারটা দুপুর। আসবো আপা। মৃদু কণ্ঠে শুনে নির্জানা আর ভাবনা জগৎ থেকে মুখ তুলে তাকালো। দরজার চৌকাঠে দাঁড়িয়ে আছে মাহমুদা। নির্জানার নীরব অনুমতি পেয়ে সে ধীরে পায়ে ভেতরে এগিয়ে এলো। তার হাতে একটি প্যাকেট টেবিলের ওপর রেখে দিল। নির্জানা নিষ্পিত গলায় বলল, ঠিক আছে, এখন তুমি যাও। মাহমুদার কথা না বাড়িয়ে ঘর থেকে চলে গেলেন। নির্জানা প্যাকেটটা হাতে নিয়ে কিছুটা আনমরা হয়ে উল্টে পাল্টে দেখলো। ওটা তো ভেতরে রয়েছে ফুচকা। আজ বিকেলে সে মাহমুদাকে বলেছিল বাইরে থেকে এটা নিয়ে আসতে। ঠিক তখনই তার হাতে মুঠোয় থাকা ফোনটা আচমকায় কেঁপে উঠল। স্ক্রিনের দিকে তাকাতে নির্জানার বুকের ভেতরটা যেন স্যাঁত করে উঠল। সেখানে জলজল করেছে কলরবের নাম। নির্জানা ফোনটা ধরলো না, কেবল স্তব্ধ হয়ে স্ক্রিনের দিকে চেয়ে রইল। তারপর মুহূর্তে স্ক্রিনে ভেসে উঠল একটি খুদে বার্তা। আমি তোর ব্যালকনির ঠিক নিচে দাঁড়িয়ে আছি, তোর জন্য অপেক্ষা করছি। তুই নিজে নেমে না এলে আমি আজ এখান থেকে এক পাও নড়ব না। নির্জানা কয়েক সেকেন্ডের জন্য পুরোপুরি আশার হয়ে গেল। পরক্ষণে তার মাথায় এক তীব্র কৌতূহল আশঙ্কা জন্ম নিল। ব্যালকনির নিচে মানে কলরব এই বাড়ির ভেতরে কিভাবে প্রবেশ করলো? সে তো দারোয়ানকে বারবার করা ভাষা নিষেধ করে রেখেছিল এই ছেলেটাকে যেন কোনো অবস্থাতে গেট দিয়ে ঢুকতে না দেওয়া হয়। নির্জানা একটা গম্ভীর দীর্ঘশ্বাস ফেলে সতর্ক পায়ে হেঁটে ব্যালকনির গিয়ে দাঁড়ালো। রেলিং ধরে নিচের দিকে তাকাতেই দেখলো সত্যি সত্যি দাঁড়িয়ে আছে কলরব। তার চোখ জোড়া উপরের দিকে। নির্জানা ব্যালকনির দিকে নিবদ্ধ। নির্জানাকে সামনে দেখেও অবশ্য তার অবয়নে কোনো আকম্পিত প্রতিক্রিয়া প্রকাশ পেল না। পরিস্থিতি গুরুত্ব বিবেচনা করে নির্জানা এক প্রকার বাধ্য হয়ে নিচে নেমে যাওয়ার সিদ্ধান্ত নিল। সে দ্রুত পায়ে নিচে নেমে এসে কলরবের মুখোমুখি দাঁড়ালো। চোখে এক হাতে নির্জানার গলা সরা যতটা সম্ভব শক্ত করে জিজ্ঞেস করলো, তুই এই বাড়ির ভেতরে কিভাবে এলো? কলরব শান্ত গলায় উত্তর দিল, পাঁচিল টপকে এসেছি। কেন এসেছো? কলরব প্রতি উত্তরে কিছু বলল না, শুধু পালকহীন চোখে নির্জানার মুখের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। তার এই আবোল তাবোল চাহনি নিচে নির্জানার অস্বস্তি বোধ করতে লাগলো। কলরবের ঠোঁটের কোণে এক চিলেতে স্নান মায়াবী হাসি ফুটে উঠল। নির্জানার রেশমি চুড়িগুলো এখনো এলোমেলোভাবে পিঠের ওপর ছড়ানো, চোখে পাতা দুটো সামান্য ফোলা কেঁদেছে সে। নির্জানার এই কান্নার কারণটা কলরবের চেয়ে ভালো আর কে জানে। গম্ভীর ও নরম গলায় বলো, তোর কাছে ক্ষমা চাইতে এসেছে। আই এম রিয়েলি সো সরি নির্জানা। নির্জানা অলক্ষণ একটা শুকনো ঢোক গিলে নিজেকে স্বাভাবিক ও শক্ত করার আপ্রাণ চেষ্টা করলো। নিষ্পিত গলায় বলল, বলা তো হয়ে গেছে, এবার এখান থেকে চলে যাও। তুই কবে যাবি? কলরবের চোখ জোড়া ব্যাকুলতা নির্জানা কলরবের সেই আকুল চোখ থেকে নিজের দৃষ্টি সরিয়ে নিল। অন্যদিকে চেয়ে তপ্ত গলায় বলল, কখনো না। কলরবের বুকের ভেতরটা ধক করে উঠল। এক অজানা হাহাকার গ্রাস করলো তাকে। কিভাবে সবকিছু আবার আগের মতো ঠিক করবে? সেও তো নির্জানা ভবিষ্যৎ ভালো করতে সবকিছু করতে চেয়েছিল। তবে শেষেমেশে সবটা একটা জঘন্যভাবে খারাপ কিভাবে হয়ে গেল? ঠিক তখনই দূর থেকে ভেসে এলো মাগরিবের আজানের সুমধুর ধ্বনি। নির্জানা ভেতরের দিকে চলে যেতে চাইলো। এক পা বাড়াতে কলরব হাত বাড়িয়ে একটি হাত শক্ত করে ধরে ফেলল। নির্জানা যাওয়ার পথ আগলে দাঁড়িয়ে সামান্য একটা টানে তাকে নিজের শরীরে আরো কিছুটা কাছাকাছি নিয়ে এলো। নির্জানার চোখে চোখ রেখে প্রগট কণ্ঠে বলল, এখন আর একটুও ভালোবাসিস না? নির্জানা পূর্ব দৃষ্টিতে তাকালো অতি প্রিয় মুখোভয়ের প্রাণে। কলরবের ফর্সা মুখটা কালো রং এর আগোছালো দাঁড়িয়ে ঢেকে আছে। চোখ দুটো রক্তবর্ণ। মনের অজান্তে নির্জানার বুকের ভেতর একটা সূক্ষ্ম মোচড় দিয়ে উঠল। আশ্চর্য, নিজের প্রতি এতটা অবহেলা কেন করছো এই ছেলেটা? ও তো মানুষটা একদিন নিজের মুখে সবকিছু শেষ করে দিয়েছে, তবে আজ কেন তার এই ফিরে আসা আকুল চেষ্টা? কেন এই অর্থহীন প্রশ্নের অবতারণা? নির্জানার ভেতরে সবটুকু দুর্বলতা ঝেড়ে ফেলে কণ্ঠস্বরে কঠিন করে বলল, এখন আমি নিজেকেও ভালোবাসি।
নিজের আত্মসম্মানে আঘাত লাগার ভয় পায়। কলরব নিথর হয়ে রইল কিছুক্ষণ। কথাটা সত্য, সে হজম করতে পারছিল না। নির্জানা তার চোখে থেকে চোখ না সরিয়ে পুনরায় বলল, আমার চিরতরে মুক্তি চাই। আমি আর কোথাও কোনো খাঁচায় বন্দি হতে চাই না। আমি যে চাইলেও তোকে ছাড়তে পারছি না। কলরবের কণ্ঠস্বর অসহায় বুঝে এলো। রাগে ক্ষোভে আর এক অজানা ক্রোধে তার ফর্সা মুখটা মুহূর্তেই লালচে বর্ণ ধারণ করলো। কপালে ও গলায় রক্তগুলো ফুলে কেঁপে উঠল। অধৈর্যে ও ব্যাকুলা গলায় পুনরায় বলে উঠল, তোর চলে যাওয়ার পর থেকে আমার চারপাশটা কেমন যেন শূন্য শূন্য লাগে। আমি ওই ঘরে পা পর্যন্ত রাখতে পারি না। ওই বিশাল বিছানা তোকে ছাড়া আমার এক ফোঁটাও ঘুম আসে না। একটা অপরাধ বোধে আমাকে শেষ করে দিচ্ছে। আমি শত চেষ্টা করেও নিজেকে আটকে রাখতে পারছি না। জানি না আমার কি হয়েছে, কিছু জানি না। আমি শুধু জানি আমার পক্ষে তোকে ছাড়া থাকা আর কোনোভাবে সম্ভব না। প্লিজ এমন করিস না। নির্জানা নিজের ঝাপসা হয়ে চোখে চোখে বিস্ময় নিয়ে তাকালো। ঠিক সে শুনেছে তো। এই তীব্র আকুলিতে এই স্বীকারোক্তি কি সত্যি কলরবের মুখ থেকে বের হচ্ছে, না সে বিশ্বাস করতে পারছে না। কলরব আলতো করে নিজের একটা হাত রাখলো নির্জানার গালের উপর। হাতের স্পর্শ পেতে নির্জানা সজোরে বুঝে নিল নিজের চোখে জোড়ায়। পর মুহূর্তে সে গাল বেয়ে এক ফোঁটা তপ্ত অশ্রু গড়িয়ে পড়লো কলরবের হাতের তালুতে। কলরব আরো একটু ঝুঁকে এসে কাতর গলায় বলল, শেষবারের মতো আর একটা বার ক্ষমা করে যায় না? বল, কথা দিচ্ছি তোর জন্য এই গোটা পৃথিবী ছেড়ে দেবো, কিন্তু তোকে আর কোনো কিছু বিনিময়ে ছাড়বো না। নির্জানা ধীরে ধীরে চোখ মেলে চাইলো। কলরব নিজের বুড়ো আঙুল দিয়ে মুছে দিল ওর গালের অশ্রুরেখা। নির্জানা নিজেকে শক্ত করে সামনে নিল। ভেতরে সমস্ত ভাঙচুর আড়াল করে শীতল গলায় বলল, খুব দেরি হয়ে গেছে কলরব। তোমার দেওয়া বিগত দিনের সেই তিক্ততা আজ আমার মনে সমস্ত ভালো লাগা অনুভূতিকে ছড়িয়ে গেছে। আই এম সো সরি। তুমি এখন আসতে পারো। কলরব শিরায় উপশিরায় বেয়ে চলা সমস্ত রক্তকর্ণিকা যেন প্রবল বেগে বিদ্রোহ ঘোষণা করলো। এক মুহূর্তে তার মস্তিষ্কে গ্রাস করে নিল উগ্রতা। জ্ঞান হিতাহিত জ্ঞান হারিয়ে এক ঝটকায় নির্জানার গলার কাছটা নিজের শক্ত মুঠোয় চেপে ধরে ওর মুখের উপর ঝুঁকে এলো। কলরবের তপ্ত নিঃশ্বাস আছড়ে পড়া নির্জানার মুখ জুড়ে দাঁতে দাঁত পিষে বলল, প্রতিশোধ নিচ্ছিস তাই না? আমাকে এভাবে পুড়িয়ে খাক করে দিয়ে খুব মজা পাচ্ছিস তুই? যখন আমার হয়ে শেষ পর্যন্ত থাকতে পারবি না, তবে এতদিন কেন আমার ছায়া হয়ে ছিলি? আমার দেওয়া এত এত অবহেলা কেন মুখ বুজে সহ্য করেছিলি? আর আজ আজ যখন আমি তোর সামনে অসহায় হয়ে গেছি, তখনই তুই আর সুযোগ নিচ্ছিস? নিজানা ঠোঁটের কোণে তাচ্ছিল্যের একটি হাসি ফুটিয়ে বলল, তুমি কি সত্যি আমাকে ভালোবাসো কলরব, নাকি একে ভালোবাসা বলছো? এটা ভালোবাসা নয়, এমনকি কোনো অভ্যাসও নয়। এটা আসলেই তোমার জেতার ঈর্ষা, যেটা অভিভাবনের পাশে আমাকে দেখা তোমার ভেতরে তিক্ত সোপের মতো ফনা তুলে দাঁড়িয়েছে। তুমি আসলে কোনোভাবে মেনে নিতে পারছো না যে তোমাকে ছাড়াও আমি নিজের মতো করে ভালো থাকতে পারি। ও আচ্ছা, তাহলে এখন খুব ভালো করে আছি তাই না? ও এই ভিড় সাথে কলরব থেকে পুনরায় বলল, শালা, তাই তো বলি। আমি নিজের অহংকার বিসর্জন দিয়ে একবার বলার পরেও তুই কেন ফিরছিস না? কারণ এখন জীবন ওই অভিনয় এসেছে। কি জাদু করেছে ও তোকে? কতদিনের সম্পর্ক তোদের? মাত্র কয়েকটা দিনেই তো গভীর মাখামাখি হয়ে গেল। নির্জানা ক্লান্ত চোখে চেয়ে বলো, তুমি এখন চলে যাও কলরব। তোমার মাথাটা পুরোপুরি খারাপ হয়ে গেছে। হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি। সেই দিন তুই ওর হাত ধরেছিলি না? আমার চোখের সামনে তো বুক ফুলিয়ে হাতটা জড়িয়ে ধরেছিলে। আমি কতটা অন্ধ কিভাবে হলাম! আমার তো আরো আগে বোঝা উচিত ছিল। তোর চয়েস কখনো আমি ছিলাম না। তুই কেন আমার কাছে ফিরবি? কেনই বা আমার মতো একটা ছেলেকে ভালোবাসতে যাবি? আমি তো তোর যোগ্যই না। তবে এতদিন কেন শুধু শুধু আমার সাথে এই ভালোবাসার নাটকগুলো করলি? এভাবে আমার উপর প্রতিশোধ নিতে চেয়েছিলি তুই? তুই আমাকে এমনিতেও ছাড়তিস তাই না? তুই ওই কলরব তার কথা শেষ করার আগেই শূন্য একটি হাত উড়িয়ে এলো। তারপর মুহূর্তে একটি চড় আসতে পড়লো কলরবের গালে। প্রচন্ড ক্ষুদ্র গলায় নির্জানা বলে উঠলো, জাস্ট শ্যাট আপ কলরব। নিজের এই জঘন্য বাজে কথাগুলো এবার বন্ধ করো, আর এক্ষুনি আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। তুমি ততটুকু জানো যতটুকু তোমাকে দেখানো হয়েছে। তাই নিজের মন গড়া গল্প বানিয়ে আর নিজের অজান্তেই আমাকে এতটা ছোট করো না। আকুম্মিত এই আঘাতে কলরব মুহূর্তের জন্য পুরো থমকে গেল। গাল থেকে হাতটা সরিয়ে সে
যখন চোখ তুলে তাকালো নির্জানার ভেতরে ভেতরে তীব্রভাবে শিউরে উঠল। এক অজানা আশঙ্কা কাঁপতে লাগলো, সে কি তবে কোনো বড় ভুল করে ফেললো? চারপাশে গোধূলি আলোয় মুছে গিয়ে অন্ধকার যেন আরো ঘনভীত হয়ে আসছে। কলরব অবলীয় মায়া মার মুখ কোনো প্রতিক্রিয়া দেখায় নয়, তাই এই নবনী নির্জানার বুকের ভেতরে দূর দূর স্পন্দনটা আরো বেড়ে গেল। ঠিক তখনই কোনো কিছু বুঝে ওঠার আগেই কলরব আচমকা নির্জানাকে নিজের বুকের মাঝে টেনে নিয়ে জড়িয়ে ধরলো। না, এই জড়িয়ে ধরার কোনো রক্ষণতা ছিল না। খুব আলতো করে সে নির্জানাকে নিজের দেহের সাথে লেপ্টে নিল। এরপর ধীরে মস্তিষ্কে নিজের মাথাটা ঠেলিয়ে নিল নিজের নির্জানা কাঁধের উপর। নির্জানা যেন এক তীব্র বৈদ্যুতিক শট খেলো। তার সর্বাঙ্গ মুহূর্তের মধ্যে জমে বরফ হয়ে গেল। হাত দুটো অবশ হয়ে ঝুলে রইল দুপাশে। বেশ কিছুক্ষণ পর নির্জানা কাঁধে মুখ গুজে থাকা অবস্থাতে কলরব বের গম্ভীর ও বিষণ্ণ কণ্ঠে ভেসে এলো, তোর মনে আমার প্রতি ঠিক যতটা তিক্ততা জমেছে না, আমি কথা দিচ্ছি তা আবারও একটা একটা করে মুছে দেব। তুই আবার আগের মতো আমাকে চাইবি, আমার বুকে মাথা রাখার জন্য আমার চেয়েও দ্বিগুণ উতলালা হবি। তবে একটা কথা আজ খুব ভালো করে নিজের মজগে ঢুকে নেই, এ জন্মে কলরব থেকে তোর কোনো মুক্তি নেই। কথাটা শেষ করে নির্জানার কাঁধ থেকে নিজের মাথাটা তুললো কলরব। তার চোখে কোনো রাগ নেই, নির্জানার দিকে এক পলকও না তাকিয়ে হন হন করে অন্ধকারের মাঝে মিলিয়ে গেল। নির্জানার জীবন্ত পাথরের মূর্তির মতো স্তব্ধ হয়ে দাঁড়িয়েই রইল। সেই দিন রাতে খাবার টেবিলে পরিবেশনটা ছিল বেশ জাঁকজমক। পরিবারের মোটামুটি সবাই উপস্থিত ছিলেন। আর যারা তখনও নিজের ঘরে ছিলেন, আশরাফ তালুকদার নিজের তদারকি করে তাদের সবাইকে ডেকে পাঠিয়েছিলেন। নৈশভোজনের সাথে সাথে একজোড়া শুরু হলো কাইয়েফের বিয়ের আলাপ আলোচনা। সবার সর্বসম্মতিক্রমে ঠিক করা হলো সামনের মাসে ধুমধাম করে এঙ্গেজমেন্ট অনুষ্ঠান সেরে তার ঠিক পরের সপ্তাহে বিয়ের মূল আয়োজন সম্পন্ন করা হবে। কাইয়েফ পুরোপুরি সময় জুড়ে বার কয়েক মায়ের পানে অত্যন্ত অসহায় ও আকুল ভরা দৃষ্টি নিক্ষেপ করলেও মাঝহার তরফ থেকে বিশেষ কোনো সাড়া মিলল না। বিয়ের কথা শেষ হতে আশরাফ তালুকদার গলার স্বর কিছুটা গম্ভীর করে বললেন, আজ সকালে গ্রাম থেকে একটা ফোন এসেছিল। ছোট দাদা নাকি ভীষণ অসুস্থ। শেষ বয়সে তিনি আমাদের সবাইকে, বিশেষ করে আমার ছেলে মেয়েটাকে একবার চোখে দেখার তীব্র ইচ্ছে পোষণ করেছে। তাছাড়াও নিজেদের নানা ব্যস্ততার কারণে গত একটা বছর যাবৎ গ্রামে যাওয়াও হয়ে ওঠেনি। আমি চাইছিলাম এবার সবাই মিলে একসাথে গ্রাম থেকে একবার ঘুরে আসি। বাবার মৃত্যুর পর একমাত্র উনি তো আমাদের মাথার উপর বট বৃক্ষের মতো বেঁচে আছে। সকলে খাবারটা শেষ পর থেকেই আমাদের মনটা খুব অস্বস্তি লাগছে। তোমাদের যদি কোনো আপত্তি না থাকে তবে কবে রওনা হওয়া যায়, সবাই মিলে একটা মতামত দাও। পাশে বসা আফরাত চৌধুরী বলেন, আমাদের আবার কিসের আপত্তি থাকবে ভাইয়া, তাছাড়াও এখন তো বেশ জকিয়ে শীত পড়েছে। এই শীত আমেজে সবাই মিলে একসাথে গ্রামে গিয়ে কয়েকটা দিন কাটিয়ে আসতে পারবো, বরং সবাই মন ভালো হয়ে যাবে। দিব্য বলো, আসলে কাল অফিসে আমার একটা অত্যন্ত জরুরি কাজ আছে। আমরা কি কালকে পরের দিন রওনা হতে পারি? আশরাফ তালুকদার ছেলের দিকে তাকিয়ে কিছুটা অসন্তুষ্টের সুরে বলো, তুমি বোধহয় পরিস্থিতি গুরুত্ব বুঝতে পারছো না দিব্য, এত সময় দেওয়া যাবে না। আমরা কিন্তু আনন্দ করতে কোনো ট্যুরে যাচ্ছি না। আমরা একজন তুই তোর অফিসে কাজ আপাতত তুলে রাখতো, যেভাবে পারিস ম্যানেজ কর। আমরা কাল সকালেই রওনা দেব। সবার মতামতে পড়া আশরাফ তালুকদারের মুখে চিন্তার মেঘ যেন কাটলো না। কিছুতেই তিনি মন শান্তি পাচ্ছিল না। তার এই অমানুষকে লক্ষ্য করে কাব্য আবারও কৌতূহলীয় জিজ্ঞেস করলো, কি হয়েছে চাচ্চু, তোমাকে এতটা চিহ্নিত দেখাচ্ছে কেন? আশরাফ তালুকদার কিছুক্ষণ গভীর নবনীয়তা ডুবে রইল। বার কয়েক আর চোখে এক কোনায় বসে কলরবের মলিন মুখের দিকে তাকিয়ে নিলেন। অতঃপর এক বুক ভারী দীর্ঘশ্বাস ফেলে ধরা গলায় বললেন, ছোট চাচা যাওয়ার সময় আমতাসাদেরও সাথে করে নিয়ে যেতে বলেছে, কিন্তু আমি জানি না এই পরিস্থিতিতে আমাদের সাথে যেতে আদৌ রাজি হবে কিনা। ওদের সাথে ভালো মুখ কথা বলার মতো ন্যূনতম পথও আর আমার এই গুণধর ছেলে বাকি রাখেনি। কলরা প্লেট থেকে নিজের মুখ তুলে তাকালো, তার চোখ জোড়া শান্ত। আলেখা বেশ কড়া গলায় বলে উঠলেন, এখানে আবার না যাওয়ার কি আছে শুনি? ওটা তো আর আমাদের এই বাড়ি নয়, ওটা আমার গ্রামের বাড়ি। এই জন্যই তো আমি তখন বারবার করে বলেছিলাম
আত্মীয়র সাথে আত্মীয় ঘরের সম্পর্ক না করাই সবচেয়ে ভালো। কাজের কাজ তো কিছুই হলো না, উল্টো মাঝখান থেকে এক গাদা অশান্তি আর তিক্ততা তৈরি হলো। আশরাফ তালুকদার স্ত্রীর এমন খোঁচানো কথায় বেশ ক্ষুণ্ণ হয়ে হাত তুলে তাকে থামিয়ে দিয়ে বললেন, আলেখা, তুমি প্লিজ এখন অন্তত একটু চুপ করো তো। এই মুহূর্তে এসব পুরনো কুসন্দি ঘেটে অশান্তি করার মতো সময় এটা নয়। আফতাব, তুই বরং আশাকে একটা নিজের দায়িত্ব বুঝিয়ে বলিস, ও যদি আমাদের সাথে যেতে স্বচ্ছন্দ বোধ করে তবে নিজে যেন অন্তত গ্রামে বাড়িতে গিয়ে পৌঁছায়। ছোট দাদার শেষ ইচ্ছে বলে কথা। আফতাব চৌধুরী মৃদু মাথা নেড়ে বললেন, ঠিক আছে ভাইয়া, আমি ওকে নিজে বুঝিয়ে বলবো। কুহু আহ্লাদি গলায় বলে উঠলো, আচ্ছা আব্বু, এর আগে যতবার আমরা গ্রামে গিয়েছি প্রতিবারই তো নিজেদের গাড়িতে করে গিয়েছি, এবার কি আমরা সবাই মিলে ট্রেনে করে যেতে পারি? আমি তো জীবনে কোনোদিন সত্যি সত্যি ট্রেনে উঠিনি। আশরাফ তালুকদার মেয়ের দিকে তাকিয়ে নরম গলায় বললেন, ট্রেনে জার্নি করা বড্ড ঝামেলা ব্যাপার মামুনি। এখন অন্তত এমন অবাস্তব আবদার করো না। এবার গ্রামে গিয়ে তুমি যখন খুশি নৌকা দিয়ে নদী দেখো, আমি বিন্দুমাত্র বারণ করব না, কিন্তু ট্রেনের কথা আর মুখে এনো না। কুহু বাবার কথার উপর আর একটা কথার বলার সাহস পেল না। তবে মনে মনে তার খারাপ লাগলো, মুখটা পলকে ছোট হয়ে গেল মেয়েটার। কলরব নিজের চেয়ারটা সশব্দে ঠেলে বসা থেকে উঠে পড়লো। কারো দিকে না তাকিয়ে হন হন করে খাবার টেবিল ছেড়ে নিজের ঘরের দিকে চলে গেল। আলেখা ত্রিবকোপ আর একরাশ করুণ চোখে ছেলে চলে যাওয়ার পথে দিকে চাইলেন। টেবিলে রাখা কলরবের প্লেটটা খাবারগুলো প্রায় ছোড়াছুড়ে ছাড়াই ওভাবেই পড়ে আছে। আজকাল এই ছেলেটা যে আসলে কি হয়েছে তা যেন কারো বোধগম্য হচ্ছে না। কাব্যর এমন আকম্মিত টেবিল ছেড়ে চলে যাওয়া দেখে কপালে ভাঁজ ফেলে বলল, এর আবার হুট করে কি হলো? এখন তো ওর মনের ভেতর মন সবকিছু হচ্ছে। ও সবচেয়ে বেশি খুশি হওয়ার কথা। কাইয়ুব নিচু গলায় বলল, আমিও আসলে কিছুই বুঝতে পারছি না ভাইয়া। কলরব ইদানিং কেমন যেন অদ্ভুত হয়ে গেছে। হুট করে অফিসে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সারাদিন বলতে গেলে পাগলের মতো শুধু কাজ আর কাজ করে, আর বাড়ি ফিরলেই মুখটা অমন গম্ভীর করে ঘুরে বেড়ায়। আলেখা দুশ্চিন্তা মাখা গলায় বলে উঠলেন, কে জানে আমার ছেলেটাকে মনের ভেতর ঠিক কি চলেছে। আজকাল তো ঠিকঠাক মতো দুমুঠো খাবার দাবারও করে ওঠে না। কি দরকার ছিল এই বয়সে ওকে এত চাপ দেওয়ার? স্ত্রীর এই অন্ধ অতিমাত্রায় প্রশ্রয় দেখে আশরাফ তালুকদার বেশ চড়াসড়ে ধমকে ওঠেন। বাদরটা এতদিনে একটু মানুষ হওয়ার লাইনে এসেছে, ওকে নিজের মতো হতে দাও না। এতে এত অতিরিক্ত চিন্তা করার কি আছে শুনি? এমনিতেও তো দুনিয়ার সবকিছু তার নিজের খেয়াল খুশি আর মার্জিত মতো চলেছে। আজকাল তো আমি ওর কোনো ব্যাপারে একটা কথাও বলি না, তাতেও তার কিসে এত নাখরা? আসলে কি চাই কি তোমার এই গুণধর ছেলে? আলেখা রুক্ষ গলায় প্রতি উত্তরে করলো, তুমি কোনোদিন ওকে মন থেকে বোঝার চেষ্টা করনি। সারা জীবন শুধু ওর ওপর ধমকানি ধমকানি আর নিজের একতরফা সিদ্ধান্তগুলোই জোর করে চাপিয়ে গেছো। পারলে একটা বার ওর পাশে বসে একটু ভালোবেসে জানতে চেয়ে দেখো ও আসলে কি চায়। কথাটা শেষ করে আলেখা আর এক মুহূর্তেও খাবার টেবিলে বসলেন না। তিনিও চেয়ার ছেড়ে গট গট করে ভেতরের দিকে চলে গেলেন। পুরো খাবার টেবিল জুড়ে আবার এক থমথমে ও ভারী পরিবেশ বিরাজ করতে লাগলো। দিয়া যে সত্যি অভিমানে গলা ফুরিয়ে বসে আছে, নবনী ঘরে ঢুকে তা প্রথম নজরে খেয়াল করলো। বিছানার এক কোণে পুতুলটার মতো গুটিসুটি মেরে বসে আছে সে। ওদিকে দিব্য অবশ্য তার নিজের জগতেই মগ্ন। ল্যাপটপে স্ক্রিনে তার পুরো মনোযোগ নিবদ্ধ। নবনী আর কালক্ষেপ পণ না করে সোজা দিব্যর টেবিলের সামনে গিয়ে দাঁড়ালো। এক ঝটকায় ল্যাপটপে স্ক্রিন বন্ধ করে দিল। আচমকায় কাজের মাঝে এমন বাধা দিল, কিছুটা বিরক্ত চোখে তাকালো। তবে নবনীকে সামনে দেখে পরক্ষণে নিজের গলার স্বর শান্ত করে বলে, কি হয়েছে, কোনো সমস্যা? নবনী বেশ ক্ষুদ্র গলায় বলল, ওদিকে মেয়েটার অভিমান গাল ফুলিয়ে বসে আছে, আর আপনি এখানে দিব্য নিজে কাজ করে চলেছেন। কি বলেছেন ওকে? আমি আমি আবার কি বললাম? রাগ করেছে ও? দিব্য বেশ অবাক হয়ে মেয়ের দিকে তাকালো। নবনী দিব্যর কাছ থেকে সরে গিয়ে দিয়ার পাশে গিয়ে বসলো। ওকে নিজের কোলে তুলে নিতে চাইলো, কিন্তু দিয়া গা মোচড় দিয়ে কোল থেকে নেমে যেতে চাইলো। নবনীও সেই গোমরা মুখে দু হাতে আলতো করে ধরে জিজ্ঞেস করলো, কি হয়েছে আমার সোনা মাম্মার? এই সুন্দর মিষ্টি গাল দুটো এমন বেলুনের মতো ফুলিয়ে রেখেছো কেন? দিয়া তার ছোট্ট চোখ দুটো গম্ভীর করে ঠোঁট উল্টো বলল,
আমিও ট্রেনে করে গ্রামে যেতে চাই। ওই যে কাকু ঝিলমিল সুন্দর আওয়াজ করে চলে না ওই ট্রেনে। ইভান আমাকে ট্রেনে একটা সুন্দর কবিতা শুনিয়েছিল। আমি ওই ট্রেনে চড়তে চাই, কিন্তু দাদু বলেছে আমাদের নিয়ে যাবে না। দিয়াও ট্রেনে ছাড়ার কোথাও যাবে না। সে পাপ্পাকেও বলেছে সে ট্রেনে যেতে চায়, কিন্তু পাপ্পাও বলে দিয়েছে, পাপ্পাও পচা হয়ে গেছে। দিয়ার কারোর সাথে কথা বলবে না। মেয়ের এই লম্বা নালিশ শুনে নবনী এবার ঝরা চোখে তাকালো দিব্যর প্রাণে। দিব্য পরিস্থিতির বেগতি দেখে জোরপূর্ণ এক চিলেতে মৃদু হাসার চেষ্টা করলো। হা মনে পড়লো তার একটু আগেই দিয়া সত্যি তার কাছে এসে ট্রেনে যাওয়ার জন্য বায়না ধরেছিল, কিন্তু দিব্য তখন কাজের ব্যস্ততায় বিশেষ করে পাত্তা দেয়নি। এখন যে এই ছোটখাটো আবদার নিয়ে মেয়েটা এতটা রাগ করে বসবে তা সে ভাবতেও পারেনি। দিব্য উঠে মেয়ের কাছে এসে বসলো। মাম্মা, বোঝো না কেন? ট্রেন ভিড় হয়, অনেক সমস্যা হয় শোনা। দিয়া কোনো আপত্তি শুনলো না। সে খাট থেকে টুপ করে নেমে পড়লো। দিব্য ব্যস্ত হলো হয়ে বলল, মাম্মা কোথায় যাচ্ছ তুমি? দিয়া ধীরে পায়ে হাঁটতে হাঁটতে গলায় বলল, দিয়া নিজের ঘরেই থাকবে, তোমার সাথে আরই একদম কাটটি বলেই সে গট গট করে ঘর থেকে বেরিয়ে গেল। কিছুদিন আগে দিয়া ইভানের আলাদা করে ঘর দেখে বায়না ধরেছিল, তার কোনো নিজের আলাদা ঘর নেই। দিব্যর মেয়ে সে সুপ্ত ইচ্ছে মান রেখে পরের দিন তাদের ঘরের পাশে জিম রুমটাকে খালি করে দিয়ার মনের মতো করে রং পুতুল দিয়ে চমৎকার একটা বেডরুম বানিয়ে দিয়েছে। এখন সে নিজেই সে প্রায় সেখানেই থাকে। নবনী দিয়া চলে যাওয়ার পথে দিকে তাকিয়ে দিব্য বলে, একটু ট্রেনে জার্নি করলে কি এমন সমস্যা হতো? দিব্য ভ্রু কুচকে তাকালো। নবনী, তুমিও কি এখন বাচ্চাদের মতো বাচ্চামি শুরু করলে? নবনী আর কথা না বাড়িয়ে আলমারির মুখ কাপড় চেপে বের করতে লাগলো। কাল রওনা হতে হবে, তাই এখনই সব গোছগাছ সেরে নেওয়া দরকার। সে জামা কাপড় বের করতে করতে বলল, আপনি তো আমাদের সাথেই থাকবেন, আপনার সাথে থাকলে আমাদের আবার কিসের ভয় শুনি? তুমি আসলে বুঝতে পারছো না নবনী, আমরাও খুব ইচ্ছে করছে ট্রেনে যেতে। ঠিক আছে, যখন আপনার এই আপত্তি তখন বাদ দিন। দেব হালকা দীর্ঘশ্বাস পেল। নবনী তখন আলমারি থেকে বের করা কাপড়গুলো বিছানার উপর জড়ো করে একে একে ভাঁজ করার চেষ্টা করেছে। দেব পেছন থেকে এসে আলতো করে নিজের দুহাতে জড়িয়ে ধরল নবনীকে। আকম্মতে এই নীরব ছোঁয়াকে নিবিড় ছোঁয়া নবনীর সারা শরীর হালকা কেঁপে উঠল। হাতে কাপড়টা বিছানায় পড়ে গেল। দিব নবনীর ঘাড়ের উপর নিজের থুতনি ঠেলিয়ে নিচু গলায় বলল, ঠিক আছে? নবনী আড়ষ্ট গলায় বলল, কি ঠিক আছে? আমরা ট্রেনে যাব, তোমার আর দিয়ার ইচ্ছেটা ফাইনাল, এইটুকু তো করতেই পারি। শুনে নবনী খুশি হলো। তার ঠোঁটের কোণে ফুটে উঠলে এক চিলেতে চওড়া হাসি। দিব্য নবনীকে নিজের বাহুডোরের মাঝেই ঘুরিয়ে একদম নিজের মুখোমুখি দাঁড় করালো। তার চোখে দিকে তাকিয়ে, এত বড় একটা আবদার মেনে নিলাম, বিনিময়ে আমি কোনো কিছুই পাবো না? ইঙ্গিত বুঝে নবনী লজ্জায় লাল হয়ে গেল। তার ফর্সা গাল দুটো যেন আবির ছড়িয়ে পড়ল। দিব্য শক্ত বুকে নিজের নরম হাত দুটো দিয়ে হালকা ধাক্কা দিয়ে চোখ নামিয়ে বলল, দিয়া ওর ঘরে একা একা রাগ করে বসে আছে, আমার এখন ওর কাছে যাওয়া উচিত। নবনী কোমরে জড়ানো হাতে বাঁধন আরেকটু শক্ত করে ধরল দিব্য। দুষ্টমি মাখায় গলায় বলল, দিয়া কাছে একটু পরে যেও, ও নিজের ঘরেই আছে, এটা ছোটখাটো একটা ব্যাপার, মিনিটের মিটিয়ে গেলে ভালো হয়। কথাটা বলেই বাকি নাম ফাঁকি, আর বাকি রাখলে পরে সুদ বাড়াতে পারে। সাথেও বিশেষ কথাটা যদি 3বার বলে তাহলে ছাড়তে পারি। নবনী দিব্যর বাহুডর থেকে মুক্ত হওয়ার জন্য ছটফট করতে লাগলো। বাঁধন আগলা হওয়ার কোনো লক্ষণই দেখা গেল না। দিব্য ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে বলল, উফ, ছটফট করে কোনো লাভ নেই দিয়া মাম্মা, এটা দিব্য তালুকদার। নাও ফার্স্ট অগাত্য। নবনী এক বুক তপ্ত দীর্ঘশ্বাস ফেলল। লজ্জায় চোখের পাতা তখনও নুয়ে আছে। সে নিজের এক হাত দিয়ে দিব্যর কৌতূহলী চোখ দুটো আড়াল করে ধরল। নিজের পায়ে পাতা উপর ভার দিয়ে কিছুটা উঁচু দাঁড়ালো। দিব্য সুযোগ বুঝে ওর কোমর জড়িয়ে ধরে আর একটু উঁচু তুলে নিল তাকে। নবনী তখন রীতিমতো থমথম করে কাঁপছে। দিব্যর গালে বাত পাশে নিজের নরম ঠোঁটের জোড়া আলতো করে ছুঁয়ে দিতে দিব্যর সাথে সাথে নবনীর ঠোঁটে একটা মৃদু হাসি রেখে ফুটে উঠল। অতঃপর কিছু মুহূর্তে কেটে যাওয়ার পর দিব্য বলল, কি হলো এবার আসল কথাটা বলুন। দিব্যর কানের কাছে নিজের মুখটা নিয়ে গেল। নবনী নিচু গলায় বলল, আই লাভ ইউ।
ওই ইংরেজি চলবে না, বাংলায় বলো ভালোবাসি এগেইন। ভালোবাসি বলো মোটেও না। আর একবারও বলবো না। দিব নবনীর হাতটা নিজের চোখ থেকে সরিয়ে নিয়ে চোখ মেলে চেয়ে জিজ্ঞেস করলো, কেন? আর বলতে সমস্যা কোথায়? আপনি তো নিজে কোনোদিন মুখ ফুটে বললেন না, তবে বারবার আমার মুখ থেকেই কেন শুনতে চান শুনি? আমি আর বলতে পারবো না। দিব্য ঠোঁসের হাসি ফুটে উঠল। আচ্ছা, এই ব্যাপার ঠিক আছে। এই বিরাজ অপরাধের চরম মূল সুদ আসলেই দিতে হচ্ছে। দিব কিছুক্ষণ অত্যন্ত গম্ভীর ও অতল লন্ত চোখে চেয়ে রইল নবনীর ওষ্ঠধরের প্রাণী। তার সেই চাহনি গভীরতা দেখে নবনী মনে বেশ আশ্বস্ততা বোধ করলো। দিব্যর মনের ভেতর ঠিক কী মতলব চলেছে তা বুঝতে নবনীর এক সেকেন্ডও সময় লাগলো না। সে চট করে নিজের একটা হাত আলতো করে চেপে ধরলো নবনীর ঠোঁটের ওপর। পর মুহূর্তে দিব্য কিছুটা বুঝে ওঠার আগেই তাকে সজোরে একটা ধাক্কা দিল নিজের শরীরটা সামলাতে সামলাতে। এক দৌড়ে ঘর থেকে বেরিয়ে গেল। দিব্য ঘরের মাঝখানে দাঁড়িয়ে সেই চঞ্চল হরিণী চলে যাওয়ার পথের দিকে তাকিয়ে আপন মনেই শব্দ করে হেসে উঠল। বিগত কয়েকটা দিন কলরব নিজেকে নির্জানাকে একটা অতিষ্ঠ করে তুলেছে যে বাধ্য হয়ে নির্জানা তাকে সব জায়গা থেকে ব্লক করে দিয়েছে। এমনকি এই কয়েকদিনে সে বাড়ি থেকে এক পাও বের হয়নি। কাল রাতে ব্লক হওয়ার পর থেকে কলরব ভেতরে ভেতরে চটে আছে। এমনিতেও নতুন নতুন অফিসে কাজে সে মোটেও ফাঁকা সময় পাচ্ছিল না। তার উপর এই ব্লক করার নাটকটা এখন না করলেও চলতো। রাগে ক্ষোভে আজ সকাল সকাল সে সোজা নির্জানার কলেজে এসে হাজির হয়েছে। আর তখন থেকে এক জায়গায় বসে আছে। শান্ত আর অভিককেও বসিয়ে রেখেছে। আর এই আক্রমিত কাণ্ডে শান্ত বিরক্ত হয়ে বলল, আচ্ছা, আমরা হুট করে কলেজে কেন এসেছি বলতো? আমাদের তো এখন আর ক্লাস করার কথা না। আর ওসব জগিন ফগিনের কাজ তো আমরা বহু আগেই ছেড়ে দিয়েছিলাম। তাহলে আবার আর কোন ভূতের মাথা চাপলো তোর? নির্জানায় কলেজে স্নাতক করেছে কলরব। যদিও ক্লাসের মুখ সে কোনোদিনও ভুলেও দেখেনি। কলরব বাইকের ট্যাঙ্কের উপর তাল ঠুকরে ঠুকরে বলো, এমনি অনেকদিন পর একটু বিনোদন নিতে মন চাইলো। আজ থেকে আবার আমরা জোর কদমে জগিং শুরু করব। যতদিন না এই কলেজ থেকে আমাদের সার্টিফিকেট নিয়ে একেবারে বের হয়ে যাচ্ছে ততদিন। পাশে দাঁড়িয়ে অভিক বলল, বিনোদন নিবি তো ভালো কথা, তাহলে এভাবে চোরের মতো কেন বসে আছিস? আমরা কাউকে কেন ধরছিস না? বোনের মতো বউ হাতছাড়া হওয়ার শোকে যে তোর মাথাটা পুরো উটল পাতল হয়ে গেছে তা আমি বেশ বুঝতে পারছি। কলরব মারাত্মক বিরক্ত হয়ে বলল, দেখ অভিক, বলতে গেলেও পরক্ষণে নিজের চোখ মুখ কুঁচকে বলো না, কি বালের নাম রেখেছিস তুই? তোর ওই নামটা মুখে আনতেও এখন আমার ঘেন্না লাগে। আজ থেকে তোর নাম পাল্টে অভিক। মাঝপথে থামিয়ে দিয়ে চেঁচিয়ে উঠল, এই এই, তুই আমার নাম রাখার কে শুনি? আর এত সুন্দর নামটাকে তুই এভাবেও অপমান করলি? কলরব অবশ্য আর কথা বাড়ালো না। নিষ্পিত গলায় বলল, আচ্ছা বাদ দে। এরই মাঝে ফার্স্ট ইয়ারের একজন জুনিয়র তাদের সামনে দিয়ে মাথা নিচু করে চলে যাচ্ছিল। সিনিয়রদের সালাম দেওয়ার অপরাধে শান্ত আর অভিক মিলে ততক্ষণ তাদের মাঠের মাঝখানে কান ধরে দাঁড় করিয়ে দিল। আজ নির্জানা ক্লাসে টেস্ট আছে। ও যে আজ কোনো অবস্থাতে কলেজ কামাই করবে না সেটা কলরব কুহুর মাধ্যমেই আগেই শিওর হয়ে এসেছে। তার কিছুক্ষণ পরই কলেজের মেইন গেট দিয়ে ভেতরে পা রাখল নির্জানা। মাঠের মাঝখানে এই জঘন্য পরিস্থিতি দেখে সে পুরো হতভম্ব হয়ে গেল। ঢোকার পথে কয়েকজনের মুখে এক কানাঘুষা শুনেছে যে কোনো এক উচ্ছৃঙ্খল সিনিয়র গ্রুপে নাকি আজ সকাল থেকে সবাইকে বিরক্ত করছে। কিন্তু সেই দলের সর্বদা যে স্বয়ং কলরব হতে পারে সে স্বপ্নেও ভাবতে পারেনি। নির্জানাকে ওভাবে নিজের দিকে এগিয়ে আসতে দেখে কলরব মনের ভেতর এতক্ষণে বেশ আনন্দ অনুভব করলো। যাক, মেয়েটার কষ্ট করে আর ডেকে পাঠাতে হলো না। সে নিজেই ধরা দিয়ে এসেছে। নির্জানার হন হন করে এগিয়ে গিয়ে কলরবের মুখোমুখি দাঁড়িয়ে ঝাঁঝালো গলায় বলল, কি হচ্ছেটা কি এখানে? কলরব এতক্ষণ স্টাইল করে নিজের বাইকের উপর বসেছিল। নির্জানার গলার স্বর শুনতে সে এক লাফ দিয়ে বাইক থেকে নিচে নেমে এলো। এরপর কিছু সময় দাঁড়িয়ে থাকা শান্তকে আলতো করে সরিয়ে দিল। নিজের ঠোঁটের কোণে বিজয়ের হাসি ফুটে কৌতূহলী স্বরে বলে উঠল, শান্ত, হাট যা সামনে সে তোর ভাবি খারি। হাই। পরবর্তী গল্প পেতে আমার চ্যানেলটি সবার আগে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। গল্প এই অবেলায় চলবে।